আবারও উত্তাল আমেরিকার রাজনীতি। লস অ্যাঞ্জেলেসে চলমান বিক্ষোভ উত্তাপ ছড়াচ্ছে দেশের অন্যান্য স্টেটগুলোতেও। পুরো সপ্তাহ জুড়েই লস অ্যাঞ্জেলেসে যে বিক্ষোভ, এর জেরে 101 ফ্রিওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে বহু জনকে। ওয়েও সেলফ ড্রাইভিং গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং এরপরই প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশে প্রথমে 300 ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয় এবং পরদিন আরও 10,000 সৈন্য এবং 700 মেরিন পাঠানোর ঘোষণা দেওয়া হয়। যদিও এই ঘোষণার সময়ও বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। এই আদেশ ট্রাম্প আমেরিকার আইন 10 ইউএসসি সেকশন 12406 উল্লেখ করেন, যেটি বিদ্রোহ দমনের জন্য স্টেটের ন্যাশনাল গার্ড ফেডারেল নিয়ন্ত্রণের ক্ষমতা দেয়। আইন অনুযায়ী এই আদেশ স্টেটের মাধ্যমেই হওয়া উচিত, অর্থাৎ গভর্নর এবং মেয়রের সাথে আলোচনা করেই, স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা করেই আসলে বিষয়গুলোর সমাধান করা উচিত। কিন্তু সেটি কিন্তু আসলে দেখা যায়নি, অর্থাৎ ট্রাম্প এবং ডিফেন্স সেক্রেটারি ক্যালিফোর্নিয়ার গভর্নরের আপত্তি উপেক্ষা করে সরাসরি যে সেনা পাঠিয়েছেন, সেটি আইন এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের স্পষ্ট লঙ্ঘন। এটি নিয়ে আসলে বেশ সমালোচনা চলছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে। আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা, এবং আমার সাথে আজকে আলোচনার জন্য এই মুহূর্তে অনলাইনে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর মোস্তফা সারওয়ার, এবং আমার সাথে আরও যুক্ত আছেন ইউএসএ বাংলাদেশ ল সোসাইটির জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমাদের আলোচনা চলবে, তবে তার আগে যেটি একটু আগে বলছিলাম, আজকের দিনের বাছাই করা সংবাদগুলোর একাংশ একটু দর্শকদেরকে জানিয়ে আসি। ডোনাল্ড ট্রাম্প অভিবাসন বিরোধী বিক্ষোভ ঠেকাতে লস অ্যাঞ্জেলেসে হাজারো সেনা মোতায়েন করেছেন, 700 মেরিন এবং 4000 ন্যাশনাল গার্ড নিয়োজিত করা হয়েছে। একটু আগে বলছিলাম, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এই পদক্ষেপকে একনায়কতান্ত্রিক কল্পনা বলে আখ্যায়িত করেছেন এবং ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন। শুক্রবার আইস কর্মকর্তাদের অভিবাসন অভিযান শুরুর পর শহর জুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গাড়ি পোড়ানো, ভাঙচুর, রাস্তা অবরোধ, পুলিশের উপর হামলার ঘটনাও ঘটেছে। পুলিশ অনেকজনকে গ্রেপ্তার করেছে, এর মধ্যে 600-রও বেশি রাবার বুলেট ব্যবহার করা হয়েছে। সেনা কর্মকর্তারা মূলত সরকারি ভবন এবং অভিবাসন কর্মকর্তাদের রক্ষায় নিয়োজিত। কিন্তু একটু আগেই আমরা আইসের একটি টুইটে দেখতে পেলাম বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানেও কিন্তু সেনা কর্মকর্তারা সেটি বেষ্টনী দিয়ে রেখেছেন, যেটি আসলে বেশ সমালোচনার জন্ম দিয়েছে যে গ্রেপ্তার অভিযানে আসলে সেনা কর্মকর্তারা সহায়তা করতে পারে কিনা। সোমবার রাতে লস অ্যাঞ্জেলেসের ফেডারেল ডিটেনশন সেন্টারের সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ স্টান গ্রেনেড এবং টিয়ার শেলও ছোড়ে। ট্রাম্প দাবি করেন সেনা না পাঠালে শহর পুড়ে যেত, এবং তিনি আরো হুঁশিয়ারি দেন, যদি কেউ থুথু ছোড়ে আমরা আঘাত করব আগের চেয়েও জোরে। তিনি গভর্নর নিউসমকে গ্রেফতার করার কথাও বলেন। এদিকে গভর্নর ট্রাম্পের বিরুদ্ধে আদালতে যে আপিল করেছিল, সেটি কিন্তু একটু আগে ফেডারেল জজ সেটি খারিজ করে দিয়েছে। মেয়র ক্যারেন বাস বলেন, সেনা মোতায়েন ছিল পরিকল্পিত বিশৃঙ্খলা তৈরির চেষ্টা। তিনি জানান, সোমবার আইসের অন্তত 5টি অভিযান চালানো হয়েছে। ট্রাম্প অভিযোগ করেছেন, আগের প্রশাসন মিলিয়ন অবৈধ অভিবাসীকে দেশে ঢুকতে দিয়েছে। তিনি প্রতিদিন কমপক্ষে 3000 অভিবাসী গ্রেপ্তারের কথা বলছেন। এই বিক্ষোভ শুধু লস অ্যাঞ্জেলেসেই নেই, এটি ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন স্টেটে। নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, ডালাস, অস্টিন এবং সান ফ্রান্সিসকো সহ অন্তত 9টি স্টেটে আমরা এই বিক্ষোভ দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। এদিকে লস অ্যাঞ্জেলেসে অভিবাসন বিরোধী বিক্ষোভ দমনে ট্রাম্প প্রশাসনের সেনা মোতায়েনে প্রায় $134 মিলিয়ন খরচ হবে বলে জানিয়েছে পেন্টাগন। এই অর্থ মূলত সেনাদের যাতায়াত, আবাসন এবং খাবারের জন্যই ব্যয় হবে। কংগ্রেসের শুনানিতে জানানো হয়, এই খরচ পেন্টাগনের অপারেশন এবং মেইনটেন্যান্স ফান্ড থেকে আসবে। প্রথমে ডিফেন্স সেক্রেটারি খরচের বিষয়টি এড়িয়ে যান, পরে তিনি বলেন, আইস কর্মকর্তাদের যে কোনো স্থানে নিরাপদে কাজ করার অধিকার আছে। তিনি দাবি করেন, গভর্নরের ব্যর্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়ে। কিন্তু গভর্নর কি আসলে ব্যর্থ ছিল কিনা, সেটি নিয়ে আসলে সমালোচনা চলছে। অনেকে আসলে এই বিষয়গুলোই তুলছেন। সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন অভিবাসন বিরোধী বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড এবং মেরিন সেনা মোতায়েনের এই সিদ্ধান্ত নিয়ে। পেলোসি বলছেন, 2021 সালে 6 জানুয়ারি ক্যাপিটল হামলার সময় দুই দলের অনুরোধ সত্ত্বেও
সত্ত্বেও ট্রাম্প সেনা পাঠাননি, অথচ লস অ্যাঞ্জেলেসের গভর্নর এবং মেয়রের অনুমতি ছাড়াই ট্রাম্প সেনা মোতায়েন করছেন। আর আজকের দিনে আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ, রবার্ট এফ কেনেডি জুনিয়র সোমবার হঠাৎ করেই সিডিসির টিকা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সব সদস্যকে বরখাস্ত করেছেন। 17 সদস্যের এই কমিটি আমেরিকার কোন ভ্যাকসিন কাদের জন্য কিভাবে প্রয়োগ করা হবে তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সিদ্ধান্তে চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেনেডি, যিনি একসময় একজন পরিচিত ভ্যাকসিন বিরোধী কর্মী ছিলেন, তিনি বলেন ভ্যাকসিন বিজ্ঞানে জনগণের আস্থা ফিরিয়ে আনতে একটি ক্লিন সুইপ অর্থাৎ সম্পূর্ণ পরিবর্তন প্রয়োজন। তিনি আরো জানান, আগামী 2 সপ্তাহের মধ্যেই নতুন কমিটি আটলান্টায় সভায় বসবে। কমিটির সাবেক চেয়ারপারসন ডক্টর হেলেন কিপ মন্তব্য করতে রাজি হননি। এদিকে আন্তর্জাতিক প্রসঙ্গে আজকে আমরা আলোচনায় রাখছি বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ প্রসঙ্গে থাকছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মধ্যে 13 জুন লন্ডনে একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি সূত্র জানিয়েছে জাতীয় নির্বাচন এবং রাজনৈতিক সংকট নিয়ে আলোচনার লক্ষ্যেই এই বৈঠক হতে যাচ্ছে। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়। মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, এই বৈঠক রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। বিশ্লেষকদের মতে এটি দুই পক্ষের মধ্যে আবারও আস্থা স্থাপন করতে পারে পুনরায়। এই বিষয়গুলোই আজকে আমাদের আলোচনায় থাকবে। আমরা আলোচনা করব, দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন। আমরা প্রথমেই লস অ্যাঞ্জেলেসে পুরো সপ্তাহ জুড়ে আসলে যে বিষয়টি চলছে সেই বিষয়ে কথা বলতে চাই। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনাকে দিয়ে শুরু করি। ইমিগ্রেশন তো আসলে সিভিল ম্যাটার, ক্রিমিনাল ম্যাটার না। তারপরেও আসলে এরকম করে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে সেনা মোতায়েন করার প্রয়োজন পড়লো এবং সেনা বাহিনীর উপস্থিতিতে আইএসের গ্রেপ্তার করার বিষয়টি একটু আগে আমরা টুইট বার্তায় দেখছিলাম। কেন সবকিছু মিলে আসলে আপনার কাছে কেন কি মনে হচ্ছে? না, সবচেয়ে যে সমস্যাটা হলো যে কোনো কম্প্রিহেন্সিভ যে ইমিগ্রেশন আইন এটা যুক্তরাষ্ট্রের হলো। আমরা দেখলাম যে এর আগে বেশ কয়েকবার প্রচেষ্টা চলেছে এবং সেই প্রচেষ্টাগুলোতে বাইপার্টিজান সমর্থন ছিল, তা সত্ত্বেও সেগুলো কাজে লাগেনি। এই জন্য আসলে ইমিগ্রেশন বিষয় যে একটা নীতি হবে যেখানে এদেশের জনগণের মেজরিটি সমর্থন থাকবে এবং বাইপার্টিজান হবে, সেটা কিন্তু হলো না। এবং সেটা আমরা দেখেছি যে লাস্ট অ্যাডমিনিস্ট্রেশন যেটা করার চেষ্টা করেছিল, সেই বাইপার্টিজান যে একটা চুক্তি হবে সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প সমর্থন করেননি বলে ওটা কিন্তু আর মানে পাশ হতে পারেনি, ওটা মুভই করতে পারে। এমনি একটা পরিস্থিতিতে আমরা দেখব যে এই যে সমস্যাটার এর বিভিন্ন দিক রয়েছে। একটা দিক হলো যে কোনো একটা দেশ তার বর্ডার সিকিউর হতে হবে, বর্ডারটা ওপেন হতে পারে না। হ্যাঁ, মানে যে কেউ ইচ্ছা করলেই একটা দেশে ঢুকে পড়তে পারে। এটা ওই দেশের যে সোভরেন পাওয়ার আছে, সার্বভৌমত্ব, সেটাই কিন্তু প্রশ্নবিদ্ধ করে ফেলে যদি সেরকম যদি হয়, ডোর ওপেন থাকে। এখন আমরা দেখেছি যে একটা ব্যাপার যে কারণে ডেমোক্র্যাটরা কিন্তু ভোটও কম পেয়েছে, যেটা হলো ইমিগ্রেশনের ব্যাপারটা। ইমিগ্রেশনের ব্যাপারে ডেমোক্র্যাটদেরকে ভোটাররা সমর্থন করে, আমরা গেল নির্বাচনে এটা আমরা লক্ষ্য করেছি। এটাই ছিল তাদের একটা সবচেয়ে মানে আর কি তাদের প্রতিপক্ষে গেছে এমনি একটা ব্যাপার। কারণটা হলো যে আমরা দেখলাম যে লাস্ট অ্যাডমিনিস্ট্রেশনের সময় মানে বর্ডার থেকে পাইকারি লোক ঢুকছে এবং এমন ভাবে ঢুকেছে যে এই নাম্বারটা খুব সোয়েল করেছে। অন দ্য আদার হ্যান্ড, ইমিগ্রেন্ট ছাড়া যুক্তরাষ্ট্র চলতে পারে না। যুক্তরাষ্ট্রের মানে মানে সবচেয়ে যে উপরের অংশটা, হ্যাঁ, সায়েন্স টেকনোলজি, যেটাকে আমরা স্টেম বলি, তাতে কিন্তু ইমিগ্রেন্ট ছাড়া চলে না। সেটা আমরা দেখেছি। আপনি যদি ক্যালিফোর্নিয়ার দিকে তাকান, সেখানে কিন্তু ইমিগ্রেন্টসরাই, এবং শুধু তাই না, ইমিগ্রেন্টসরা শুধু যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথমেটিক্সে রয়েছে তাই শুধু নয়, তারা কিন্তু ভ্যালু ক্রিয়েট করছে, তারা এন্টারপ্রেনিউর হয়ে নতুন নতুন কোম্পানি করছে। এবং যে জন্য যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানে আর্থিক দিক থেকে এবং অন্যান্য দিক থেকে এখানে কিন্তু ইমিগ্রেন্টদের ভূমিকা বিশাল। আবার যদি আপনি একটু নিচু লেভেলে যান, যে এগ্রিকালচার সেক্টরে, যেখানে
কৃষিকাজ হয়, যেখানে ফল পিক করা হয়, এতেও কিন্তু আপনার যে শ্রমিক প্রয়োজন, সেই শ্রমিক কিন্তু যুক্তরাষ্ট্রের যারা নাগরিক তাদেরকে সহজে পাওয়া যায় না, সেখানে দরকার হয় ইমিগ্রেন্টের। এমনি একটা পরিস্থিতিতে এটা এমন একটা ব্যাপার যে আপনি কি বিশাল অ্যালাউ করবেন, নাকি আপনি পুরো বন্ধ করে দেবেন, নাকি ইন বিটুইন একটা কিছু করবেন, এটাই হলো আসল। তা আমার মতে ইন বিটুইন কিছু করা উচিত। এখন লস অ্যাঞ্জেলেসে যে ঘটনাটা ঘটেছে এবং অন্যান্য শহরে যেটা ঘটতে যাচ্ছে, আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস আইন ভঙ্গ করা, অগ্নিসংযোগ করা, তারপরে পুলিশকে আঘাত করা, এগুলো কিন্তু কিছুতেই গ্রহণযোগ্য নয়। এটা আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস এটা চলবে না। এবং এ ব্যাপারে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আমার মনে হয় তারা ব্যর্থতার প্রমাণ দিয়েছে। কারণ যদি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন করা থাকতো, হয় কি একটা আন্দোলনে আমরা একটা লক্ষ্য করেছি যে আন্দোলনের কিন্তু বিশাল অংশই কিন্তু দারুণ আইন শৃঙ্খলাকে ফলো করে, অল্প কয়েকজন গোলমাল লাগিয়ে দেয়। এটা কিন্তু আমরা বিভিন্ন দেশে দেখেছি, এটা যুক্তরাষ্ট্রেও তাই। এই অল্প কিছু লোকের কারণে একটা আন্দোলনের যদি ভূমিকা ভালো থাকে সেটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এবং আমার মনে হয় যে লস অ্যাঞ্জেলেসে যে ঘটনাগুলো ঘটেছে সেটা কিছুতেই সমর্থন করা যায় না, যে ভায়োলেশন গুলো, কারণ অগ্নিসংযোগ, তারপরে আপনার আক্রমণ করা, হ্যাঁ, সম্পদ নষ্ট করা, গাড়িতে আগুন দেওয়া, এগুলো কিছুতেই গ্রহণযোগ্য নয়। কাজে এই কারণে ফেডারেল গভর্নমেন্ট যদি ইন্টারফেয়ার করে সেটা করতে পারে, কিন্তু সেখানেও আর একটা প্রশ্ন আছে যে ফেডারেল গভর্নমেন্ট কি ইনসারেকশন অ্যাক্ট এটাকে ইনভোক করেছে? আমার জানা মতে নো, অফিসিয়ালি ইনসারেকশন অ্যাক্ট ইনভোক করা হয়নি। যদি তাই না করা হয় তাহলে সামরিক বাহিনীর যারা রয়েছে, যাদেরকে নিয়োগ করা হয়েছে, এবং ন্যাশনাল গার্ড, তাদের তো পুলিশিং পাওয়ারটা নেই। তো তাদের পুলিশিং পাওয়ার না থাকলে এই যে অ্যারেস্ট এবং অন্যান্য ব্যাপারে তারা সহায়তা করছে, সেটাও কিন্তু একটা প্রশ্নবিদ্ধ। কাজে আমার যেন মনে হয় যে এই ব্যাপারে দুই পক্ষে মাথা গরম না করে, তাদের মস্তিষ্ক ঠান্ডা করে যুক্তরাষ্ট্রের মঙ্গলের জন্য একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান ওখানে করা, এবং এই সমস্ত ব্যাপারের জন্য আমার মনে হয় অতি সত্য প্রয়োজন হয়েছে একটা কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন পলিসি তৈরি করা এবং সেটাকে পাশ করা এবং সেটাকে আইনে পরিণত করা। এটাই হলো আজকের দিনের সবচেয়ে বড় 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 চাহিদা এবং বড় চাও। জি, ডক্টর মোস্তফা সরওয়ার, আপনি পলিসির কথা বলছিলেন, আইন প্রতিষ্ঠা করার কথা বলছিলেন, যেগুলো আছে সেগুলোই আসলে আমরা কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারছি। আমি আসবো আপনার কাছে, আমি একটু অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার কাছ থেকে শুনি। ইনসারেকশন অ্যাক্টের কথা বলা হচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ইউএস কোড অনুযায়ী আমরা জানি ইনসারেকশন অ্যাক্ট আসলে তখনই প্রয়োগ করা হয় যখন কোন একটা জায়গার আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়ে, স্থানীয় প্রশাসন ব্যর্থ হয়, কিংবা একসাথে অনেক জনগণ যদি বিদ্রোহ ঘোষণা করে। যেই পরিস্থিতিটা আসলে ছিল যখন আসলে সেনা পাঠানো হলো কিংবা এক ধরনের উত্তাপ ছড়ানো হলো, তখন কি আসলে ইনসারেকশন অ্যাক্ট প্রয়োগ করার মতো অবস্থা কি আসলে হয়েছিল? কারণ প্রথমবার যখন সেনা পাঠানো হচ্ছিল তখন কিন্তু বিক্ষোভ কিন্তু শান্তিপূর্ণই ছিল। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। আসলে আপনাকে বুঝতে হবে যে এখানে একটা দ্বিদলীয় একটা ইমোশন এখানে কাজ করছে। আপনি জানেন যে ক্যালিফোর্নিয়া ব্রডলি হচ্ছে একটা ডেমোক্র্যাট বেস স্টেট, এবং সেখানকার গভর্নর এবং লোকাল মেয়র তিনিও হচ্ছেন ডেমোক্র্যাট পার্টির, ওয়ারেজ সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা দেখি যে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট, এবং রিপাবলিকান পার্টির প্রেসিডেন্টের সাথে ডেমোক্র্যাটদের একটা অনেক যুদ্ধ, যেটা বাকযুদ্ধ, মল্লযুদ্ধ, সব ধরনের যুদ্ধ তো আমরা দেখে আসছি একে অপরকে। আমেরিকা এই মুহূর্তে পৃথিবীর ইতিহাসের রিসেন্ট ইতিহাসের সবচেয়ে বেশি এই মুহূর্তে ডিভাইডেড এবং কাদা ছোড়াছড়ি একটা দেশে এই মুহূর্তে পরিণত হয়েছে। আপনার প্রশ্নে আসি যে ইনসারেকশন অ্যাক্টকে ইনভোক করার মতো সিচুয়েশন তৈরি হয়েছে কিনা আপনি জিজ্ঞেস করছিলেন। দেখেন, ইনসারেকশন ইনভোক করার মতো পরিস্থিতি তৈরি হতে গেলে প্রথমে যেটা দেখতে হয় যে সেখানে সেই কম্পোনেন্ট গুলো প্রেজেন্ট আছে কিনা, অর্থাৎ লোকাল গভর্নমেন্ট সেটাকে কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছে কিনা, এরপর সেটা রায়টস আকারে ছড়িয়ে গিয়ে ব্যাপক ধরনের দাঙ্গাবাজি, ব্যাপক ধরনের ভাঙচুর, সেই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে কিনা। আপনি হয়তো জেনে থাকবেন যে এই পরিস্থিতিটা, এই আন্দোলনটা পিসফুলি ছিল এবং ফ্রাইডেতে শুরু হয়েছিল, এবং খুব স্বাভাবিক প্রতিদিন যখন 3000 করে ইমিগ্রেন্ট, অবৈধ ইমিগ্রেন্টদেরকে আটক করা হচ্ছে, অলমোস্ট 50,000 বা 53,000-এর মতোই অবৈধ ইমিগ্রেন্টদেরকে অলরেডি আইসের কাস্টডিতে ডিটেইন করা হয়েছে।
এটা যখন এই ইনফ্লাক্সটা যখন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে তখন তো মানুষের ন্যাচারালি খুব প্রোটেস্ট থাকবেই, এবং এই প্রোটেস্টটা লোকালি মাত্র এখনো পর্যন্ত এটা এক সপ্তাহ বাড়ায়নি, ফ্রাইডেতে শুরু হয়েছে, লোকাল গভর্নমেন্ট এটা ট্রাই করবে, দেন গভর্নর সেটাকে ট্রাই করবে, লোকাল গভর্নমেন্টের মধ্যে রিসোর্স আছে, ফোর্স আছে, তারা চেষ্টা করবে। এরপর যদি এটাকে আউটব্রাস্ট হয়ে যায় তখনই কেবলমাত্র ফেডারেল গভর্নমেন্ট সেখানে হস্তক্ষেপ করতে পারে। ইভেন কি আপনি জানলে অবাক হবেন যে এই ফেডারেল গভর্নমেন্টের এই মানে যখন কোন স্টেটের এমার্জেন্সিতে যখন তাকে ফেডারেল ট্রুপ, ন্যাশনাল গার্ড কিংবা ইউএস আর্মিকে পাঠাতে হয় তখন কিন্তু ন্যাচারাল কাস্টম হচ্ছে যে সেটা গভর্নরের পারমিশন নিতে হয়। গভর্নর যদি চায়, যেমন নিউ অর্লিন্সে আপনার যেটা হয়েছিল যে ঘূর্ণিঝড়ের সময়, তখন নিউ অর্লিন্স গভর্নর সেটাকে চেয়েছিলেন বলেই কিন্তু ফেডারেল ট্রুপস ওখানে পাঠানো হয়েছিল। এরপর 1965 এর পরে আর কিন্তু কোনো নজির নেই যে মানে কেন্দ্রীয় সরকার মানে স্টেট গভর্নমেন্টের পারমিশন ছাড়া সরাসরি ফেডারেল ট্রুপসকে একটা জায়গায় নিয়ে গিয়ে সেখানে এঙ্গেজ করা। এটা কিন্তু নজিরবিহীন, এবং ট্রাম্প তো এখন আসলে সব নজিরবিহীন কাজই করছে, বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি। তো এখন কথা হচ্ছে যে এই পরিস্থিতিটার আরেকটা ব্যাড সাইড কিন্তু হতে পারে। আমরা পরিস্থিতিটা আসতে হচ্ছে কি, যেটা ডেমোক্র্যাটরা মনে করেন, নেন্সি পলিসির কথা আপনি বললেন, লোকাল গভর্নমেন্ট এবং পাবলিক প্রসিকিউটর তারা মনে করেন যে এটা আবার আগুনে ঘি ছড়ানোর মতো যেন না হয়ে যায়। আপনি হয়তো জর্জ ফ্লয়েডের কেসটা হয়তো আপনার মনে আছে, যেটা 1920-তে যেটা হয়েছিল, যেটা খুব পিসফুল একটা আন্দোলন ছিল, কিন্তু এই আন্দোলনটা আবার ধীরে ধীরে এমন সারা আমেরিকার মধ্যে ছড়িয়ে যায়। হয়তো এই ধরনের একটা আন্দোলন সেখানে দানা বাঁধছে কিনা সেই সংখ্যা থেকে হয়তো ফেডারেল গভর্নমেন্ট এটা শুরুতেই একদম শেষ করে দেওয়ার জন্য হয়তো ফেডারেল ল এনফোর্সমেন্টকে সেখানে হয়তো নিয়ে গিয়েছেন। তবে আমাদেরকে দেখতে হবে প্রতিদিন ডেভেলপমেন্টটা কোথায় যাচ্ছে, কারণ এটা আস্তে আস্তে তো মেজর সিটি গুলো ছড়িয়ে যাচ্ছে। আপনি অলরেডি 9টা সিটির কথা বলেন, ইনক্লুডিং আমাদের নিউ ইয়র্ক সিটি তো এ নিয়ে আন্দোলন হয়েছে। নিউ ইয়র্ক সিটি আন্দোলন যদিও এখনো পর্যন্ত সেই ধরনের ভায়োলেন্স আকার রূপ ধারণ করেনি, বাট আমি মনে করি যে যেটা ডক্টর সারওয়ার বললেন যে বাই পার্টিসান একটা ন্যাশনাল ইমিগ্রেন্ট পলিসি আমেরিকা থাকা উচিত। দেখেন, একটা সাইড হচ্ছে যে কেন আমরা এই যে বাইডেনের সময় প্রায় 10-12-13 লক্ষ যে অবৈধ ইমিগ্রেন্ট আমাদের এই দেশের মধ্যে ঢুকলো, এটা তো একটা প্রেশার। এখন কথা হচ্ছে আমেরিকা হচ্ছে একটা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি, অবশ্যই আমেরিকার সারা দুনিয়া থেকে ইমিগ্রেন্টদের নিবে। ডক্টর সারওয়ার যেটা বললেন, ইমিগ্রেন্টরা এখানে সায়েন্স টেকনোলজিতে অবদান রাখছে, তবে এটা হতে হবে এমন একটা ইমিগ্রেশন পলিসির মধ্যে দিয়ে যেটা আমাদের সবাই আমরা মেজরিটি সমর্থন করবো, বাইপার্টিসান হবে, এবং অবভিয়াসলি ইমিগ্রেন্ট এই দেশের মধ্যে আসবে। কিন্তু বর্ডার খুলে দিয়ে যখন আপনি ইমিগ্রেন্টদের নিয়ে আসবেন তখন কারা আসছে, কে আসছে, এটা কিন্তু নিয়ন্ত্রণ করার, এটা কিন্তু মনিটর বা অবজার্ভ করার কিন্তু কোনো একটা জায়গা থাকে না। তখন কিন্তু খুব সভাপতি আপনি দেখেছেন যে ইভেন কি ক্রিমিনালরাও কিন্তু অনেকে এসছে, যে গার্সিয়া নামে একজনকে ধরা হয়েছিল, তাকে ডিপোর্ট করা হয়েছিল, আবার নিয়ে এসে তাকে ফেডারেল চার্জে তার বিরুদ্ধে ট্রায়াল চলছে, এবং এই ট্রায়ালের মধ্যে দেখা যাচ্ছে যে সে শত হাজার হাজার অবৈধ ইমিগ্রেন্টকে এই দেশে ঢোকানোর কাজে সে এঙ্গেজ ছিল। এখন যদি মানে এগুলো যদি হয়, এটা তো ওভারঅল ইকোনমির উপর প্রেশার পড়বে। ওটা ওভারঅল যখন আমরা একটা ট্যারিফ যুদ্ধ করছি, আমাদের ইকোনমি একটা রিসেশনের দিকে অগ্রসর হচ্ছে বলে অনেকে প্রেডিক্ট করছেন, সেই সময় এই কাজগুলো আর আমাদের একটা অস্থিরতা তৈরি করে কিনা। তবে একটা জিনিস অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে এখনো পর্যন্ত 54% আমেরিকান কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই যে ক্র্যাকডাউন, ইমিগ্রেশন ক্র্যাকডাউন পলিসিকে কিন্তু এখনো সাপোর্ট করে। সেটা কিন্তু রিসেন্ট একটা রিসার্চের মধ্যে এসেছে, সার্ভের মধ্যে এসেছে। তো এখন কথা হচ্ছে, যেহেতু ডোনাল্ড ট্রাম্পের এটা নির্বাচনী ইশতেহারই ছিল যে তিনি ক্ষমতায় আসলে এই অবৈধ ইমিগ্রেন্টদেরকে তিনি এই দেশ থেকে ডিপোর্ট করবেন, তারই প্রেক্ষিতে যখন প্রেসিডেন্ট এটা করছে তখন আমরা দেখছি মেজরিটি আমেরিকান কিন্তু এখনো প্রেসিডেন্টের পক্ষে আছে। তো আমরা জানি না এখন এই সিচুয়েশনটা কতদূর কিভাবে যায়, তবে আমরা অবশ্যই আশা করব যে এটা নিয়ন্ত্রণে আসবে। এটা যেন অ্যাটলিস্ট এমন না হয় যেটা সারা দেশব্যাপী যেন এটা রায়টের তৈরি না করে, যেটা মানে প্রেসিডেন্ট ট্রাম্পকে দুই পক্ষের মধ্যে ডেমোক্র্যাটদের সাথে আলোচনা করে একটা সিদ্ধান্তে এসে একটা ভালো একটা জায়গা তৈরি করা উচিত। গভর্নরের সাথে লোকাল গভর্নমেন্টের সাথে আলোচনা করে একটা, কারণ লোকাল গভর্নমেন্ট আপনি যখন ট্রুপ পাঠাবেন তখন লোকাল গভর্নমেন্টের পারমিশন নেওয়া উচিত, অ্যাটলিস্ট ফোন কল করে আলোচনা করা দরকার ছিল। সেই স্টেপগুলো উনি নেননি। ওয়ারেস আপনি মনে আছে জানুয়ারি 6, 2021 যখন ক্যাপিটাল হিলে রায়ট হলো, নেন্সি পলিসি খুব যথার্থভাবে বলেছেন, তখন নেন্সি পলিসি সহ ডেমোক্র্যাটরা ফেডারেল মানে এজেন্সিকে, ফেডারেল ট্রুপসকে, ফেডারেল ন্যাশনাল গার্ডকে ইনভাইট করেছিল এই ক্যাপিটাল হিল রক্ষার জন্য। তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও কিন্তু তিনি সেই ন্যাশনাল গার্ডকে কিন্তু ডাকেননি এবং ক্যাপিটাল হিলকে রক্ষা করেনি, যার ফলে আমরা যেটা দেখেছি সেখানে অনেক মানুষের মানে আহত হওয়া, ইভেন কি নিহত একজন হয়েছেন, এবং পরবর্তীতে অনেকে সেই আহতের প্রেক্ষিতে মারাও গিয়েছেন। তো আমরা চাই না আমেরিকাতে এই মুহূর্তে এই ধরনের একটা আনরেস্ট তৈরি হোক। আমরা চাই, আমরা প্রার্থনা করি এবং আমরা আশা করি যে খুব শীঘ্রই এটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে। তবে হ্যাঁ, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান এই বিষয়টা নিয়ে আলোচনা করলে লোকাল গভর্নমেন্টের গভর্নর এবং লোকাল মেয়রের সাথে কথা বলে এটা একটা যথোপযুক্ত
একটা উপায় বের করলেই বরং এটা খুব অল্প সময়ের মধ্যে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে এই মুহূর্তে আমি বিশ্বাস করি। জি, নিশ্চয়ই আমাদের আলোচনা চলবে, তবে এই মুহূর্তে একটি ছোট বিরতির সময় হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু পরে বিরতিতে যাই। আমি বরং বিরতিতে যাওয়ার আগে আমি একটু আগে ডক্টর মোস্তফা সরওয়ার যে প্রশ্নটি আপনাকে করতে চাচ্ছিলাম, আপনি ইমিগ্রেশন পলিসির কথা বলছিলেন। ইমিগ্রেশন পলিসির কথাই বলি কিংবা অ্যাডভোকেট আব্দুর রশিদ আলোচনার কথা বলছিল, ডেমোক্রেটদের সঙ্গে আলোচনায় বসার কথাই বলি, এই মুহূর্তে কি আসলেই ট্রাম্প আলোচনায় বসবেন ডেমোক্রেটদের সাথে? তিনি তো বরং ডেমোক্রেট যারা রয়েছেন জনপ্রতিনিধি তাদের উপর এক ধরনের চাপ প্রয়োগ করার যে বিষয়টি সেটি তো থাকছেই, সেই সাথে এই মুহূর্তে যদি কোনো ইমিগ্রেশন পলিসি করা হয় কিংবা কোনো আইন করা হয় সেটি আসলে কতটুকু ইমিগ্রেশন বান্ধব হবে বলে আপনি মনে করছেন? না না, এটা তো নির্ভর করে, কারণ আপনি দেখুন যে আপনি যদি স্ট্রাকচারটা দেখেন যে মানে কংগ্রেসের যেটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভে, এখানে কিন্তু রিপাবলিকান মেজরিটি একদম মানে রেজ অর্থে মানে একদম কম। কাজে কোনো কিছু করতে হলে একটা বাইপার্টিজান হতে হবে। ওখানে ওখানে মাত্র দুটো ভোট এদিক সেদিক গেলে পরেই রিপাবলিকানরা কোনো কিছু করতে পারবে না। কাজে এবং এটা এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে জন্য দুই পক্ষকে একটা বাইপার্টিজান, এই জন্য আগে যেটা করা হয়েছিল এবং যেটা তখন ডেস্কে ছিল কিন্তু আসতে পারেনি, যেহেতু এই ডোনাল্ড ট্রাম্প এটাকে অবজেক্ট করেছিল। উনি কিন্তু তখন অফিসিয়াল পজিশনে ছিলেন না, কিন্তু উনি যে অবজেকশন দিয়েছেন তখন রিপাবলিকানরা এটা থেকে চলে গেছে। এটাকেই আনা হোক এবং এটা আলোচনায় হোক এবং এর প্লাস মাইনাস করে একটা দাঁড় করিয়ে এটাকে নেওয়া উচিত। আমার যেন মনে হয় যে যুক্তরাষ্ট্রে যে লেজিসলেটর যারা আছেন মানে মানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সেনেটে, তারা কিন্তু আমি 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 তাদের প্রতি আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। হ্যাঁ, তারা পার্টিজান, কিন্তু আবার তারা দেশের মঙ্গলও চায় এবং দেশের অর্থনীতি যাতে ভালো হয়। আপনি চিন্তা করে দেখুন, যদি ইমিগ্রেন্ট লেবার যদি না থাকে তাহলে জানেন যে এই ফলের দাম কত বেড়ে যাবে, ভেজিটেবলের দাম আগুন হয়ে যাবে। আপনার যে প্রডিউস যেগুলো আসে সেগুলো তো দাম মানে আকাশচুম্বী হয়ে যাবে, মানুষ তো কিনতে পারবে। আবার ওদিকে যদি আপনি ইমিগ্রেশন পলিসি এমন যেখানে যে বিদেশ থেকে যে ভালো ছাত্ররা আসে এবং সেই ছাত্রদের যারা এখানে মানে ভালো লেখাপড়া শিখে এই সমাজে থাকার একটা প্ল্যান করে এবং সুযোগটা পেয়ে যায়, তাদের যদি আপনি সুযোগ না দেন তাহলে যে যে আমাদেরই তো খরচ হলো, এই যুক্তরাষ্ট্রের ট্যাক্স পেয়ারদের একটা অংশ সেখানে খরচ হলো। হ্যাঁ, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা তাদেরকে পড়াচ্ছে। তাহলে এরা যদি চলে যায় তাহলে এদের কাছ থেকে যে ভ্যালু অ্যাড করা যেত, চিন্তা করুন যে আমি যেটা আবার রিপিট করব যে আপনার সিলিকন ভ্যালিতে অনেক আছে ইমিগ্রেন্ট যারা বিলিয়নস এন্ড বিলিয়নস অফ ডলার্স ক্রিয়েট করেছে, সেটা তো আমরা পাবো। কাজে আমার যেন মনে হয় যে আপনার প্রশ্ন উত্তর দিতে যে এটা অবিলম্বে দেশ এটার জন্য ওয়েট করা উচিত না, এবং এতে আমি উভয় পক্ষে যে যে কত অনেক লোক আছে যাদের মাথা অনেক ঠান্ডা এবং তারা যুক্তরাষ্ট্রের মঙ্গল চায়, কাজে তারা একত্র হয়ে আমার ধারণা তারা করতে পারবে। দেখেন জি, অ্যাডভোকেট আব্দুর রশিদ। প্রশ্নটা কি ছিল, আমি যদি একটু রিফ্রেশ করেন। জি, প্রশ্নটা কি ছিল জানো? জি, প্রশ্নটা ছিল এই মুহূর্তে যদি আসলে কোনো ইমিগ্রেশন পলিসি করা হয় সেটি কতটা ইমিগ্রেশন বান্ধব হবে, এবং সেই সাথে ডেমোক্রেটদের সঙ্গে আলোচনায় বসার কথা আপনি বলছিলেন, সেটি আসলে ট্রাম্প প্রশাসন আদৌ করবেন কিনা? আমি ডক্টর স্যারের সাথে সম্পূর্ণভাবে একমত যে আসলে ভালো কখন হয়, ভালো যখন কোনো পলিসি, যখন আপনি আমি দুইজন একসাথে বসবো, দুই দল বা বহুদলীয় গণতন্ত্র হলে সেটা বহু দলের ব্যাপার, মানে দুই দলীয় মানে গণতান্ত্রিক ব্যবস্থা হলে, লোক আমেরিকায় নজির আছে, বাইপার্টিশনের মধ্যে দিয়ে আমেরিকা এমন বিখ্যাত আইন তৈরি করেছে যেটা সারা পৃথিবীর মধ্যে নজির সৃষ্টি করেছে। নট অনলি দ্যাট, এই রিপাবলিকানরা এমন একটি দল ছিল যারা এই বৈধভাবে ইমিগ্রেন্ট বা ওই যে ডিবি লটারি কিংবা OP1 এগুলো চালুর ক্ষেত্রে কিন্তু রিপাবলিকানরা খুব ফরওয়ার্ড ছিল। কিন্তু এখন যে আমেরিকাকে আমরা এই একবিংশ শতাব্দীর এই প্রান্তে যে আমেরিকাকে আমরা ফেস করছি, এই আমেরিকা কেন যেন সেই মানে ইমিগ্রেন্ট বান্ধব কিংবা গণতন্ত্র বান্ধব, চেক এন্ড ব্যালেন্স বান্ধব কিংবা সারা পৃথিবীর মধ্যে শান্তি এবং নিরাপত্তা বান্ধব সেই
আহ, সেই আমেরিকাকে এই মুহূর্তে কেন যেন আমরা দেখতে পাচ্ছি না। আপনি জানেন ইউএস এইড কে বন্ধ করে দেওয়া হয়েছে, যে ইউএস এর মধ্যে দিয়ে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ, দরিদ্র মানুষকে খাবার প্রোভাইড করা হতো, তাদেরকে চিকিৎসা দেওয়া হতো আফ্রিকা এশিয়া অঞ্চলের মধ্যে, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আরো কত ডিপার্টমেন্টের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক সার্ভিস আমরা ঠিক মতো পাচ্ছি না শুধুমাত্র এমপ্লয়ি কার্ড করার কারণে। এখন কথা হচ্ছে যে এমনই পরিস্থিতিতে ইমিগ্রেশন, আই আন্ডারস্ট্যান্ড ইমিগ্রেশন ইজ আ ইস্যু ইন দিস কান্ট্রি এন্ড ইট ওয়াজ আ এজেন্ডা ইন দ্য ইলেকশন ক্যাম্পেইন। সো ইমিগ্রেশন পলিসিটা আমেরিকায় খুবই ভঙ্গুর এবং পৃথিবীর মানে আমেরিকার ইতিহাসে খুব নজিরবিহীন ভাবে এই মুহূর্তে সেটা ভঙ্গুর। এখন আপনার কথা হচ্ছে একটা এক্সপার্টিসান একটা ইমিগ্রেশন পলিসি যদি আপনি করেন, সেটা কি স্টেবল হবে কিনা, সেটা টিকবে কিনা। ডেমোক্র্যাটরা চায় এক ধরনের ইমিগ্রেশন পলিসি, যেটা বাইডেনের সময় এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, যেটা প্রফেসর ডক্টর সারওয়ার যেটা বললেন, কিন্তু সেটা ফেল করেছে। আবার ট্রাম্প প্রমিস করেছিল, কিন্তু ট্রাম্প এখনো পর্যন্ত সেটা কিছু করতে পারেনি। ইভেন কি ট্রাম্প অনেক প্রমিস করেছে, সেই প্রমিস গুলো ধারের কাছেও নাই। যেমন একটা ভালো হেলথ কেয়ার সিস্টেম নিয়ে সে প্রমিস করেছিল, সেটাও এখনো পর্যন্ত আমরা দেখছি না। এখন কথা হচ্ছে তাকে যেন আমরা একটা পুলিশি ভূমিকায় দেখতেছি, যে কোথায় কার সাথে কার এগেনস্টে যেতে হবে, আন্তর্জাতিক ভাবে কাকে ট্যারিফ দিতে হবে, ইমিগ্রেন্টদের কিভাবে ক্র্যাক করতে হবে। আইসেক কে প্রতিদিন তিনি নির্দেশ দিয়েছেন অ্যাটলিস্ট ৩,০০০ করে মানুষ ধরে তাদেরকে ডিপোর্ট করা ইত্যাদি। এই যে কাজগুলো হচ্ছে, এগুলো আসলে কি ভালো দিক কোনগুলো? আসলে টু হেডস আর অলওয়েজ বেটার দেন ওয়ান হেড। তো আমরা যদি আমেরিকার ইতিহাসে দেখেছি, ডেমোক্র্যাট রিপাবলিকানরা একসাথে এরকম ভালো ভালো আইন কংগ্রেসের মাধ্যমে পাশ করেছে, এবং ভালো আইন যখন পাশ হবে এটা কিন্তু আলটিমেটলি আমেরিকাকে বেনিফিটই করে। আমেরিকার দ্বারা অর্থনৈতিক ভাবে সব দিক দিয়ে কিন্তু লাভবান হয় এবং বেনিফিটেড হয়। ডক্টর সারওয়ার যেটা বললেন, যে আমরা যদি ইমিগ্রেন্ট না থাকে আমেরিকার অর্থনীতি কিন্তু ফেল করবে, পড়ে যাবে। কিন্তু কারণ হচ্ছে যে এই যে আপনার মিড ওয়েস্ট কিংবা সাউথের যে আমাদের অরেঞ্জ গার্ডেন কিংবা অ্যাপল গার্ডেন কিংবা ভেজিটেবল গার্ডেন যেগুলো আছে, এগুলো কিন্তু মোস্টলি এই গরিব ইমিগ্রেন্টরাই কিন্তু বেশিরভাগ কাজ করে, আদারওয়াইজ আমেরিকানরা কিন্তু ওখানে কাজ করতে যায় না। সো ওয়ান সাইড আমাদেরকে ইমিগ্রেন্ট লাগবে, অন দ্য আদার হ্যান্ড আমরা ইমিগ্রেন্ট গুলোকে কিভাবে নিয়ে আসবো তার যদি একটা জাতীয় পলিসি না থাকে, তাহলে এটা এখন হয়তো কিছু এদিক সেদিক কিছু করলেন, কিছু রাইট হলো, থামালেন, করলেন, কিন্তু একটা লং টার্ম যদি স্ট্যাবিলিটি চান, তাহলে অবশ্যই একটা ভালো ইমিগ্রেশন পলিসি প্রতিষ্ঠা করা প্রয়োজন। জি, অ্যাডভোকেট আব্দুর রশিদ, এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প চাইলেই পারেন। আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পকে সেটা করা উচিত। এখনই এটা রাইট মোমেন্ট বাইপার্টিসান একটা পলিসি তৈরি করা। জি, নিশ্চয়ই আমাদের আলোচনা চলবে। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, দর্শক সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। ডক্টর মোস্তফা সরওয়ার এবং অ্যাডভোকেট আব্দুর রশিদ আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন। আজকের দিনে আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ, রবার্ট এফ কেনেডি জুনিয়র সোমবার হঠাৎ করেই সিডিসির টিকা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সব সদস্যকে বরখাস্ত করেছেন। প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার, আপনার কাছ থেকেই শুনবো, ভ্যাকসিন নীতিতে রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়টিকে আসলে মানে এটিকে আসলে রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবেই দেখছেন কিনা, কিংবা এর ফলে আসলে সাধারণ মানুষের ভ্যাকসিন নিয়ে আস্থা কমে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন কিনা? আমার যেন মনে হচ্ছে যে আমি আপনার সঙ্গে আপনার কোশ্চেনটা ছিল রেটোরিক্যাল কোশ্চেন। হ্যাঁ, যে আমি এটা বিশ্বাস করি কিনা, হ্যাঁ, যে এটা ইন্টারফিয়ারেন্স। হ্যাঁ, আমার মনে হয় যেন পলিটিক্যাল মোটিভেশন নিয়ে কিংবা কনস্পিরেসি থিওরিকে বিশ্বাস করে কোন একটা বিজ্ঞান ভিত্তিক টেকনোলজি ভিত্তিক কোন একটা কমিটিকে সবাইকে বরখাস্ত করা, ওর ছাঁটাই করে দেওয়া, এটা আমার মনে হয় কখনোই একটা মঙ্গলজনক রেজাল্ট নিয়ে আসে না। রবার্ট কেনেডি জুনিয়রের যে সমস্যাটা, যে উনি নিজেই ভ্যাকসিনে বিশ্বাস করেন নাই, এবং পরবর্তী দেখা গেছে যে পোলিও ব্যাপারে উনি আবার একবার তার মতামত চেঞ্জ করেছেন যখন কয়েকটা শিশু মারা গেছে। আমার যেন মনে হয় আরো একটা ব্যাপার, যে উনি কিছু কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করেন, আমরা অতীতে দেখেছি। এমনি এক লোককে মানে হেলথের মতো একটা গুরুত্বপূর্ণ পোর্টফোলিওতে দেওয়া, এটা আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তটা কতটা সঠিক হয়েছে সে ব্যাপারে আমার প্রশ্ন রয়েছে। ভ্যাকসিনের যে ব্যাপারটা, এটা অ্যাবসলিউটলি সায়েন্স ভিত্তিক হওয়া উচিত, বিজ্ঞান ভিত্তিক হওয়া উচিত, টেকনোলজি ভিত্তিক হওয়া উচিত। এখানে কোনো কনস্পিরেসি থিওরির বিশ্বাস অথবা কোনো পলিটিক্যাল আইডিওলজি ভিত্তিতে এটাকে ম্যানিপুলেট কিংবা কন্ট্রোল করাটা, এটা যুক্তরাষ্ট্রের জনগণের জন্য একটা খুব দারুণ ডিজাস্টার নিয়ে আসবে, একটা দুঃখ নিয়ে আসবে, একটা বিপর্যয় নিয়ে আসবে। আমি মনে করি
যে এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প শুড ইন্টারফেয়ার, হি শুড ইন্টারফেয়ার ইনটু দিস অ্যাফেয়ার। এবং আর যারা বিজ্ঞান ব্যাপারে যারা জড়িত, এই মানে মানে হেলথ কেয়ার রিলেটেড সেই বিজ্ঞান সম্প্রদায়, তাদেরও দারুণ উপকার হওয়া উচিত এই ব্যাপারে, কারণ এটার ইম্প্যাক্ট হবে বিরাট। আপনি যদি ভ্যাকসিনের ব্যাপারে একটা রং সিদ্ধান্ত নেওয়া হয় বিকজ অফ পলিটিক্স অর কনস্পিরেসি থিওরি, তাহলে আপনার এর যে ক্ষতি হবে ইররিপেয়ারেবল, মানে এবং এটা কিছুতেই অ্যালাউ করা যায় না, এবং এটা হয়তো একটা জেনারেশনকে নষ্ট করে দিতে পারে। কাজে এ ব্যাপারে আমি খুবই মানে দুশ্চিন্তাগ্রস্ত, এবং এটা মঙ্গলজনক কাজ হয়নি, এবং এটা আমার মনে হয় অতি সত্বর এটা রিমেডি প্রয়োজন। জি, অ্যাডভোকেট আব্দুর রশিদ, ভ্যাকসিনের গ্রহণযোগ্যতার কথাই বলি কিংবা নিরাপত্তার কথাই বলি, সাধারণ মানুষের মধ্যে একটা শঙ্কা তৈরি হওয়ার একটা বিষয় কিন্তু থাকে, আপনিও একমত কিনা? হ্যাঁ, মানুষের মধ্যে সংখ্যা তো থাকবেই। যখন আপনি সর্বোচ্চ মহল থেকে বা সর্বোচ্চ অথরিটি থেকে দেশের যখন এই ধরনের সংশয় প্রকাশ করা হবে, তখন মানুষের মধ্যে তো এটা নিয়ে অবশ্যই সংশয় তৈরি হবে, খুব স্বাভাবিক। আমরা এমন একজন প্রেসিডেন্ট পেয়েছি যিনি যখন আপনি মনে আছে করোনার সময় তিনি বলতেন যে করোনার কালীন সময় কি ফিনাল খাওয়ার জন্য কিংবা আরো এমন ধরনের হাস্যকর উনি উপদেশ দিতেন। এবং তারই একজন স্বাস্থ্য সেক্রেটারি, যিনি একজন বিখ্যাত প্রেসিডেন্টের ভাই, রবার্ট কেনেডি জুনিয়র ছেলে সম্ভবত, তিনি যখন আমাদের স্বাস্থ্যমন্ত্রী হন এবং তার কাছ থেকে যখন এরকম কথা আমরা শুনি, তখন আসলে আমরা কিছুটা হতাশায় ভুগি। মানুষের মধ্যে এটা একটা ভুল মেসেজও দিতে পারে। আমি ডক্টর স্যারের সাথে সম্পূর্ণ একমত। আমেরিকা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে সারা ওয়ার্ল্ডের মধ্যে এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন অ্যান্ড নাম্বার 1 কান্ট্রি। আপনি দেখেছেন যখন করোনা প্যান্ডেমিক শুরু হয়, সে সময় মডার্না, ফাইজার এরা অভাবনীয় ভাবে যে ভ্যাকসিন গুলো তৈরি করেছিল, সেটা কিন্তু শুধু আমেরিকাতে সেভ করেনি, সারা পৃথিবীর মানুষকে সেভ করেছে। ইভেন কি এগুলো বাংলাদেশের মতো দেশকেও পাঠানো হয়েছিল, আফ্রিকাতে পাঠানো হয়েছিল, সারা পৃথিবীতে এটা পাঠানো হয়েছিল যাতে মানুষকে সেভ করে, এবং সেটাই তাই হয়েছে, এটা মানুষকে রক্ষা করেছে। আর সেই সময় এখনো কিন্তু করোনা কিন্তু যায়নি। করোনা এমন একটা মানে ভাইরাস যেটা কিন্তু এখনো আছে, চলমান আছে, এবং এটা কিন্তু ইদানিংকাল কিছু একটু ভালো প্রাদুর্ভাবও কিন্তু আমরা দেখছি বিভিন্ন নিউজের মধ্যে দিয়ে। সুতরাং এমনই একটা সময় যখন আপনি একটা সায়েন্টিফিক টিমের সবাইকে যখন আপনি ওখান থেকে বহিষ্কার করবেন, এটা আসলেই একটা সংশয় তৈরি করবে, একটা ভুল মেসেজ তো অবশ্যই দিবে। আমি ডক্টর স্যারের সাথে একমত যে অবশ্যই প্রেসিডেন্টের ইন্টারফেয়ার করা উচিত, এবং প্রেসিডেন্ট ইন্টারফেয়ার করলে তাতেই যে কি ফল আসবে, কারণ যেমন প্রেসিডেন্ট তেমনই তার মন্ত্রী আর কি, যেটা মানে বললে এভাবেই বলা যায় আর কি, যে তিনিও হটকারী জিনিসে বিশ্বাস করেন, আর তার মন্ত্রীরাও কয়েকজন হটকারী কথা বলেন ইমিগ্রেশন বিষয় নিয়ে, স্বাস্থ্য সেবা নিয়ে। তো আমার মনে হয় যে অবশ্যই আমেরিকাকে এখানে লিড দেওয়া উচিত। আমেরিকা যেমন সায়েন্স টেকনোলজিতে সারা পৃথিবীতে লিড দেয়, এবং ভ্যাকসিনেশনের ক্ষেত্রেও লিড দিয়েছে, এবং বিভিন্ন ধরনের প্রতিষেধক তৈরি করার ক্ষেত্রেও আমেরিকা পৃথিবীকে এখনো পর্যন্ত লিড দিচ্ছে, এবং বিভিন্ন ধরনের ঔষধ এবং অন্যান্য মেডিকেল ইকুইপমেন্ট তৈরির ক্ষেত্রেও কিন্তু ফিল্ডেও কিন্তু আমেরিকা পৃথিবীতে এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন। তো এমন একটা দেশের মধ্যে আমরা যদি একজন মন্ত্রী তার যদি স্বাস্থ্য উপদেষ্টাদেরকে এইভাবে করে বহিষ্কার করেন, এবং সঠিক একটা, এটা খুব ম্যাচিউর ডিসিশন বলে আমার কাছে মনে হয় না। তবে হ্যাঁ, আটলান্টায় তারা বসে পরবর্তী ডিসিশনটা কি নিচ্ছে এটা আমরা দেখার অপেক্ষায় থাকলাম। তবে আমার কাছে মনে হয় ভ্যাকসিন বিষয়ে কিংবা করোনা বিষয়ে এই স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে খুব ভালো কিছু আমরা এই মুহূর্তে এক্সপেক্ট করতে পারি বলে আমার কাছে মনে হচ্ছে না আপাত দৃষ্টিতে তার স্টেটমেন্ট পড়ার পর। জি, আমরা সময়ের কিছুটা স্বল্পতা রয়েছে, কিন্তু তারপরে আমরা খুব সংক্ষেপে একটু আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বাংলাদেশ প্রসঙ্গ থাকছে। প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার, আপনার কাছ থেকেই শুরুতে শুনি। এই মুহূর্তে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা রয়েছেন, তিনি হচ্ছে এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে 13 জুন তার লন্ডনে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এমন সময়ে এই বৈঠকটা হচ্ছে যখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বর্তমান যে সরকার, সেই সরকারের সাথে বিএনপির বেশ ভালো একটা রেষারেষি কিন্তু চলছে, বেশ ভালো একটা দ্বন্দ্ব কিংবা পাল্টাপাল্টি কিন্তু চলছে। আপনার কাছে কি মনে হয় যে এই বৈঠক থেকে আসলেই কোনো ফল আসবে, কিংবা দুই দলের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে, কিংবা দুই দল মিলে আসলেই একটা গঠনমূলক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে? না, এটা তো দুই দল না, এটা হলো সরকার, বর্তমানে সরকার এবং মেজর মানে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বৃহত্তম দল, মানে যারা নির্বাচন হলে সবারই মানে একটা প্রেডিকশন যে তারা ল্যান্ডস্লাইড ভিক্টরিতে উইন করবে। এই দুটো মানে গভর্নমেন্ট এবং বিএনপি, এদের মধ্যে যে দূরত্বটা হয়েছিল,
এটা কিন্তু আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তারই বিভিন্ন কর্মকাণ্ডের জন্য এই দূরত্বটা হয়েছিল। বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছি খুবই মেজার্ড এবং খুবই রেশনাল বক্তব্য দিয়েছেন, বিশেষ করে তারেক রহমান। এমনকি মানে ওনার শেষের দিকের যে বক্তব্যগুলো, তাতেও কিন্তু উনি কখনোই বলেননি যে ইউনূস গভর্নমেন্টকে উনি মানে আর কি তার বিরুদ্ধে তাকে উৎখাত করার চেষ্টা করবেন কিংবা 1 পয়েন্ট মুভমেন্ট উনি করবেন, ওটা এটা কিন্তু উনি বলেন। তো এমনি একটা ধৈর্য এবং পেশেন্স বিএনপি দেখিয়েছে। অন দ্য আদার হ্যান্ড, ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়েও তার যারা চেলা চামুন্ডা যারা আছে, চামচা, এই চেলা চামুন্ডুরা এটা সেটা একবার বলে 5 বছর থাকবে, একবার বলে 10 বছর, একবার বলছে মানে লাইফ লং। হ্যাঁ, তারপরে মানে তার কিছু চেলা চামুন্ডা আছে মানে টোকাই টাইপের, ওরা আবার বলছে যে আপনার কিসে যে আগে দিতে হবে লোকাল ইলেকশন, আবার কখনো বলছে যে না গণভোট হতে হবে ইত্যাদি বিভিন্ন এক্সকিউজ দিয়ে বিচার সম্পাদন করতে হবে, সবকিছু বিচার সম্পাদন করতে 10 ইয়ার্সও লেগে যেতে পারে। হ্যাঁ, এই সমস্ত দিয়ে ওজোর আপত্তি দিয়ে একটা ডেমোক্রেটিক যে ট্রানজিশন অতি সত্তর হওয়া উচিত বাংলাদেশে, মানে উই শুড স্টার্ট আওয়ার নিউ নর্ম, এটাকে যারা বাধা দিচ্ছিল এই বিভিন্ন তার চারা চামুন্ডা এবং এই বিদেশে থাকা কিছু ফালতু ব্লগার্স, ওরাও এগুলো করছিল। এসব করে ওরা এটা যে একটা মানে পরিস্থিতিটা খুব জটিল করে ফেলেছিল। আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের দিক থেকে, তার দিক থেকে যে উনি তারেক রহমানের সঙ্গে দেখা করার চেষ্টা করলেন, হ্যাঁ, এবং তারেক রহমানরা এটা রাজি হলেন, এটা আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটা দারুণ শুভ লক্ষণ। ইট ইজ এ সিলভার লাইন। এতদিনের যত গোলমাল ছিল তার মধ্যে আমি একটা সিলভার লাইনিং দেখছি, এবং আমি আশা করব যে ওনাদের এই বৈঠকটা যেন সার্থক হয় এবং কোনো কারণে নির্বাচন ডিসেম্বর ক্রস করার কোনো অর্থ আমি খুঁজে পাই না। এটা নভেম্বরেই করা যায়, অক্টোবরেই করা যায়। কাজে আমার মনে হয় উনি ওনার সিদ্ধান্ত মানে চেঞ্জ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মানে ব্যাপারটা কি, যেমন ধরেন আমি বলি যে আমি ইলিশ মাছ পছন্দ করি, আমার এক শত্রু যে আমাকে খুন করতে চায় সে ইলিশ মাছ পছন্দ করে। তো সেই শত্রু ধরেন মিস্টার এক্স, সে বললো আমি ইলিশ মাছ পছন্দ করি, আমি বললাম যে আমি ইলিশ মাছ পছন্দ করি। এখন একটা ফালতু ব্লগার, একটা বিদেশে থাকা একটা ফালতু ব্লগার বললো যে ও উনি ইলিশ মাছ পছন্দ করে আর সারোয়ার ইলিশ মাছ পছন্দ করে, তার মানে সারোয়ার ওই লোকের দালাল কিংবা ওই লোকের একটা এজেন্ট। এটা কোনো যুক্তি হয়? এবং এই যুক্তি আমাদের এই জঙ্গি যারা আছে, একটা জঙ্গি একটা মানে ফালতু কতগুলো জঙ্গি আছে যেগুলোর মাথায় ঘিলু খুব কম, ওরা গিয়ে আগুন সন্ত্রাস করে, ওরা বুলডোজার নিয়ে যায়, ওরা মুরগি চুরি করে বগলে নিয়ে তালি বাজায়, হ্যাঁ, মাছ রুই মাছ চুরি করে নিয়ে এটা আবার দেখায়, হ্যাঁ, ওদিকে আবার বিরাট লম্বা দাড়ি টুপি জঙ্গি, হ্যাঁ, জেহাদি জঙ্গি। আমি কিন্তু একটা ডিস্টিংশন করব, বাংলাদেশের কোটি কোটি লোক মুসলমান এবং তারা অতি ভালো এবং তারা ধর্মপ্রাণ, এবং ইসলাম ধর্মে কিন্তু এই ধরনের ব্যাপার নেই। হ্যাঁ, এগুলো জঙ্গি কিছু এগুলো করে যেগুলো মানে ইসের, এরাই কিন্তু জিনিসটাকে খুব কমপ্লেক্স করে ফেলেছিল ইউনূসের জন্য। এবং একসময় মনে হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমার দারুণ শ্রদ্ধেয়, কিন্তু একসময় আমার মনে হচ্ছিল যে এরা যেন তারই মানে এদের সঙ্গে তার একটা গোপন যোগসাযোগ রয়েছে এই চেলা চামুন্ডাদের সঙ্গে। কিন্তু এইবারের এই মিটিংটায় আমি মনে করব যে তার ক্লিয়ার করা উচিত এবং নির্বাচনটা অতি সত্বর, এটা এপ্রিল পর্যন্ত যাওয়ার কোনো মানে নেই, এটা ডিসেম্বরেরও দরকার নেই, এটা নভেম্বরে উনি করে ফেলতে পারেন। জি, অ্যাডভোকেট আব্দুর রশিদ আমাদের যে উনি ডিক্টেটর হতে চাচ্ছেন না, উনি ওনার মানে যে এই যে ওনার যে ক্ষমতা এটা প্রলম্বিত করার চেষ্টা করছেন না, এটা প্রমাণ করার একটা বিরাট সুযোগ লন্ডনে শুক্রবারে, এটা যদি হয় সেটা দেশের জন্য মঙ্গল নিয়ে আসবে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর মোস্তফা সরওয়ার, অ্যাডভোকেট আব্দুর রশিদ। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, একটু সংক্ষেপে আপনার পর্যালোচনা শুনি। ধন্যবাদ। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি তাকে এক্সপেক্ট করিনি যে তিনি সারা পৃথিবীতে এত বেশি জনপ্রিয় একজন মানুষ, তিনি একটা রাষ্ট্রকে পরিচালনা করতে গিয়ে এতগুলো মানে প্রতিকূলতার উনি সম্মুখীন হবেন এবং খুব ট্যাকটিক্যালি উনি প্রতিকূলতাগুলোকে আস্তে আস্তে পাশ কাটিয়ে তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। তো গোপালা, একটা মনের কথা মনে রাখতে হবে যে জুলাই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবের ব্যাকগ্রাউন্ড আসলে কি, আমাদের এতগুলো মানুষ রক্ত দিল, এতগুলো পরিবার ক্ষতিগ্রস্ত হলো, তাই না?
লোক আমরা কি চেয়েছিলাম? আমাদের এই মুক্তিযোদ্ধারাই তো চেয়েছিলেন বাংলাদেশে একজন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের সাম্য প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সেটা তো আমরা দেখিনি। বিএনপিকে আমরা ক্ষমতায় দেখেছি তিনবার, আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখেছি 15-16 বছর একটানা শেষের দিকে, কিন্তু এদের কাছে আমরা এত বছর এত সময় ধরে কিন্তু আমরা সেটা পাইনি যেটা জনগণ ফিল করে যে তাদের পাওয়া উচিত, তাদের সেই মালিকানা, তাদের সেই দেশের যে অধিকার, ভোটাধিকার, নির্ভয় এবং ভোটদার অধিকারটুকু পর্যন্ত আমরা এই পলিটিক্যাল পার্টিগুলোর কাছে অতীতে পাইনি, কিন্তু আমরা প্রত্যেককে ক্ষমতার মধ্যে দেখেছি। এখন একটা রক্তের বিনিময়ে যখন আমরা একটা দেশ পেয়েছি, একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, ডক্টর ইউনূস যেখানে আসতে চাননি তাকে আমরা জোর করে নিয়ে এসে ওখানে বসিয়ে দিয়েছি। উনি এখন যেটা করছেন, উনি ভিতরে থেকে, যেমন আপনি এই চেয়ারে বসে এখন বুঝতে পারছেন যে আপনি যখন একটা অনুষ্ঠান পরিচালনা করেন আসলে আপনি কি ফিল করেন, এই ফিলিংসটা কিন্তু আমি বুঝবো না, এই বাইরে থেকে দর্শকরা বুঝবে না। তো ডক্টর ইউনূস যখন ওই গদির মধ্যে বসে তিনি রাষ্ট্র চালাচ্ছেন, তখন অবশ্যই উনি উনার চেয়ারের চারটা পা, একটা জনগণের দিকে, একটা পলিটিক্যাল পার্টির দিকে, একটা আন্তর্জাতিক ইয়েতে, আরেকটা হচ্ছে দিল্লির দিকে, তাই না? উনি জানেন কিভাবে এটা ব্যালেন্স করতে হবে। তবে আমি মনে করি যে উনি যদি মনে করেন যে নির্বাচনটা ওই সময়ের মধ্যে হবে, অর্থাৎ এপ্রিলে হবে, আমার বিশ্বাস সেই সময়টুকু তাকে দেওয়া উচিত। কারণ হচ্ছে তিনি সেই তাপটা ওখান থেকে বুঝতে পারছেন। আর এত তাড়াহুড়া করার কোনো যৌক্তিকতা আছে বলে এটা আমিও মনে করি না। হোক না, আমরা তো সব দলকেই দেখেছি, কিছু সময় তো, খুব তো বেশি দেরি না, মাত্র এপ্রিল মাসে ইলেকশনটা হবে, এইটুকু আমরা পেশেন্ট যদি না রাখি। তবে হ্যাঁ, বিএনপির সাথে যে দূরত্বটা তৈরি হয়েছে, তারেক রহমানের সাথে তিনি সাক্ষাৎ করবেন, তিনি নিজেই স্বেচ্ছায় কিন্তু তারেক রহমানের কাছে তিনি সাক্ষাৎ করার কিন্তু সেই চেষ্টা উনি চালিয়েছেন। এবং এই বৈঠকের মধ্যে দিয়ে অবশ্যই দুইটা প্রধান নেতা, এই মুহূর্তে আমরা বলতে পারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং একটি প্রধান রাজনৈতিক দলের প্রধান, তাদের মধ্যে যখন আলোচনা হবে অনেক পজিটিভ জিনিস বের হয়ে আসবে, অনেক আমরা ভালো কিছু সেখান থেকে পাবো বলেই আমরা আশা প্রত্যাশা করি। লোক ডক্টর ইউনূসকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, এটাই হচ্ছে বটম লাইন। কারণ কোনো কারণে যদি এই ভদ্রলোক যদি কাল চলে যান, তাহলে বাংলাদেশ যে ডিজাস্টারের মধ্যে পড়বে সেটা ট্যাকল দেওয়া কিন্তু খুব অনেক কঠিন হবে। সুতরাং সবকিছু বিবেচনা করে আমার মনে হয় এই সহযোগিতাকেই ওনাকে হাতকে আমরা প্রশস্ত করবো এবং শক্তিশালী করবো। জি, অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট আব্দুর রশিদ, ডক্টর মুস্তাফা সরোয়ার, দুজনকে ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানেই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।